হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হায় হায় রে, একজন অ্যাডভোকেটের বউ যদি আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির কথা শুই না বা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির সাথে তর্ক না কইরা পালায় যায় লেঙ্গুর তুইলা, তাহলে কি এটা হইল? আহা হা রে, আমি তো মনে করছিলাম আমার সাথে যুক্তি দিয়ে বা যেমনি হোক তর্কে দিয়ে যদি আমি না পারি আমি ব্লক করে দিব, কিন্তু এখন দেখতেছি যে আমি জাস্ট শুধু দুইটা কথা বলছি যে উকিল হয় দুই রকমের, এক বটতলার আর একটা সনদপ্রাপ্ত। তো সেইখানে আমার এই কথাটা শুই না, আমি যেরকম করে আর কি কথাটা বলছি সেরকম করে আর কি বলার পরে আমার এই কথা শোনার পরে সে আমাকে একটা ব্লক মেরে দিয়ে একটা কমেন্ট করছে। কমেন্টের মধ্যে ওই যে আপনাদের যে তথাকথিত কিছু সো কল্ড রোস্টাররা যেটা বলে আর কি, যে আমি ইয়ারে নিয়ে ভিকটিম ফাদারের হয়ে বা ভিকটিম ফাদারের জন্য যে কথাগুলো বলি বা ওনার বিষয়ে যে কথাগুলো বলি সেইগুলো যে বলে ক্লায়েন্ট, তারপরে গিয়া খাটের রানী এটা সেটা, সেরকম ধরনের কমেন্টটা কইরা আমার ব্লক মেরে চলে গেছে। তাহলে এখন আপনারা বুঝেন সেই কমেন্টটা আমার আসলে কে করছিল, কারা করছিল, এটা আপনারা এখন বুঝা নেন। আমি অত কথায় যাব না। অনেক জায়গায় অনেক 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 এখানে সেখানে এখানে ওখানে কানাকানি হচ্ছে যে এই সারিকার ব্যাপারে বা সারিকার মামলার ব্যাপারে যে কথাগুলো হচ্ছে সেগুলো যাতে আমি না বলি। আমি কেন বলতেছি? আমার কি দিয়া আছে? আমি কি কোনো অ্যাডভোকেট? আমি কি কোনো আইনের কোনো লোক যে আমি কথাটা বলতেছি? এখন আমারে এই বিষয়গুলো থেকে সরানোর জন্য কিছু কিছু সোকল্ড রোস্টাররা মনে করেন এখানে সেখানে ওখানে ওইখানে এইখানে ফেক আইডি দিয়ে গিয়ে মানে বুঝে নিত কী করতে পারে, যেখানে আমার কমেন্টের আমার পেজের মধ্যে আমার পেজে আমার চ্যানেলে না কিন্তু আমার পেজে একটা পোস্টে সেই লিঙ্কটা দিছি, আমার ভিডিওটার লিঙ্ক দিছি। যেহেতু আমার পেজে আমি যা ইচ্ছা যে কয়টা লিঙ্ক দিতে পারবো, এটা আমার পেজ, আমার সম্পত্তি, এটা তো কারো বাপের সম্পত্তি না। তো সেইখানে ওই যে সুমন রহমান এই আইডিটা দিয়ে যে আমার কমেন্টটা করছিল, ওই আইডিটা আসলে মূলত যদি মনে করেন যে এটা বাহিরের কেউ না, এটা আপনাদের ইউটিউব ফ্যামিলির থেকেই যে কেউ হইতে হয়। কারণ ওই যে একদল চায় না যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলি, তো একদলকে আমি আর ওইটা বললাম না, এটা আপনারা খুব করে বুঝা নেবেন। যাই হোক, তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমার কথার মাঝখানে কিছু কথা আবার আপনাদের মানে খুব খারাপ লাগবে, আসলে খারাপ লাগার মতো কোনো কিছু না। আমি মনে করি আমার এই কথাটা বলা উচিত, এর জন্য আমি বলবো। এখন আপনাদের খারাপ লাগলে আজকের দিনটা অন্তত আপনাদের মনের মধ্যে রাখেন, আমার বললেন না প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভিডিওটা যারা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এই সমস্ত ভিডিওগুলো না অনেক ইম্পর্টেন্ট হয়, আবার অনেকে চাচ্ছে না যে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। সো সেই ক্ষেত্রে আমি চাই যে যারা আপনারা চান, মনে প্রাণে চান যে একটা বাচ্চা ইনসাফ পাক বা একটা বাচ্চা মানে নিজের বাপের কাছে ফিরে আসুক, একটা বাচ্চা যে নিজের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ওইটা যদি না চান, কারণ বাচ্চা আপনাদেরও আছে। সো তাহলে আপনারা কি করবেন, আপনারা দয়া করে হইলেও কষ্ট করে হইলেও আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, প্লাস একদম মনোযোগ দিয়ে দেখবেন, এক জায়গাও টানবেন না। আচ্ছা, আমি আমার কথাতে যাওয়ার আগে একটা কথা বলবো। প্রথম কথাটাই হচ্ছে গিয়া যে সারিকা কি সৎ মায়ের কাছে ভালো থাকবে? নিজের মা থাকতে সারিকা কি সৎ মায়ের কাছে কি সেরকম ধরনের আদর যত্ন এটা সেটা পাবে? আচ্ছা, আমি এই কথাটা দিয়ে শুরু করব, তারপরে একটা একটা করে কথা বলবো আমি। হ্যাঁ, তো প্রথমে যেটা বলি, সারিকা বলতে মরিয়ম নামেই তো চিনেন। আচ্ছা, ভালো নামটা বাদ দিলাম, এই মরিয়ম নামটাই দিই। তো এই মরিয়ম ওর সৎ মার কাছে আইসা ভালো থাকবে কি না, এটা একটা মানে অনেক দিন ধরে, যতদিন ধরে আর কি মামলাটা চলতেছে, কথা চলতেছে, এটা নিয়েই দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে আবার স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে, আমার আবার লিঙ্কও দিচ্ছে যে আপু একটু গিয়া দেখে আসেন, এটা করেন সেটা করেন। যাই হোক, ওনাদের ভালোবাসা থেকেই হয়তো আমারে দেখতে বলে। তো আমি যেখানে আমি যতটুকু আর কি দেখলাম যে তারা খুব সন্দেহের মধ্যে আছে যে মা ভিকটিম ফাদারের যে সেকেন্ড ওয়াইফ, তো সে কি মরিয়মকে তার মেয়ের মতো করে মাইনা নিতে পারবে কিনা, সে কি তার মরিয়মকে মানুষের মতো মানুষ করতে পারবে কিনা। আচ্ছা, আমি একটা কথা বলি, মরিয়মকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব কি তার?
যে সে মানুষের মতো মানুষ করবে। মরিয়ম ছোটোবেলার থেকে যেই পরিবেশে বড় হয়েছে, যেই সমস্ত মা খালাদের মধ্যে বড় হয়েছে, সেইখান থেকে মেয়ে এখন ধরেন যে 18 বছর বয়স হইলো, তখন গিয়ে মেয়ে তার বাবার কাছে ফিরে আসলো, বা সে তার এই পরিবারে ফিরে আসলো, মানে ভিকটিম ফাদারের সেকেন্ড ওয়াইফের কাছে আসলো। তো তখন কি মেয়ের কি আর ভালো কি শিখানো যাবে না? মেয়ে কি সেখান থেকে শিখে আসতেছে কোনটা? এখন কথা হচ্ছে যে দেখেন, এই মেয়ের বয়স কিন্তু কম না, এই মেয়ের 10.5 বছর। যাই হোক, আপনাদের চোখে ছোট লাগতে পারে মেয়েরে, হয়তো এটা আপনাদের ভালোবাসা, আর কিন্তু এই মেয়ে যে এতটা অবুঝ তেমনটাও না। মেয়েটারে গাধা বানায় রাখছে বা মেয়েটারে চালাক বানায় না, কিন্তু মেয়েটা চালাক। আমি একটা কথা বলি, এই মেয়েটা যখন ওই রিসোর্ট থেকে আসছে, রিসোর্ট থেকে যখন আসে গাড়িতে বমি করছিল, আমি ওই ভিডিওটা আমি কিন্তু আপনাদের সাথে বলছিলাম, ভিডিওতে একটা ভিডিও দিছিলাম। তো সেইখানে মরিয়ম বমি করছে, তারপরে গিয়ে ওর হাতিমা বমি করছে, গেছে সেইটা। তো আয়সা যখন মেয়েটা ওই দরজার কাছে বসছে, ওই মেয়ের কাছে আয়সা আবার মা ব্যাগ দিতেছে যে না, ঘরের মধ্যে গিয়া রাখো। মেয়ে বমি করে আয়সা মানে শরীর ক্লান্ত বসা পড়ছে, সেইখানে মা গিয়া বলতেছে যে যাও ব্যাগটা রাইখা আসো গা, হ্যাঁ ব্যাগটা রাইখে আসো গা। তো সেই মেয়ে তখনই কিন্তু খুব বিরক্ত হয়ে গেছে। এখন ঠিক আছে, একটা কুত্তা পাললেও কিন্তু কুত্তাটা মালিকের দিকে বেশি যাবে। তো এখন এই ভিকটিম ফাদারের সাথে যেহেতু দেখা হয়েছে প্রথম, তো সেইখান থেকে আপনারা দেখেন এখন একটু মানে যেমন সেমন এটা সেটা করবে, কিন্তু আস্তে আস্তে যদি কোনো ভালো সম্পর্ক হয়, অবশ্যই মেয়ে একদিন না একদিন চলে আসবে। এখন কথা হচ্ছে যে মেয়ে যদি ওইটা বুঝতো যে কী রে, আমি এক অসুস্থ, আমি এইরকম সেইরকম, বা আমার শরীর ভালো না, তারপরেও আমার মা আমার এই কাজটা করাইতেছে, দূরত আমি যদি কোনো পাই তাহলে যাবো গা। কিন্তু মেয়েটার ভিতরে তো ওই ইয়াটা নাই। ওই মেয়েটা তো ওই যে 1000-5 টাকার একটু জিনিসপত্র কিনা দিয়ে তো ঠান্ডা করে ফেলায়। আচ্ছা, এখন যেটার মধ্যে ছিলাম, এই যে আপনারা কইতেছেন যে সৎ মায়ের জন্য, সৎ মা কি মানুষের মতো মানুষ করবে কিনা, সৎ মা কি দেখতে পারবে কিনা, সৎ মার কি ঠেকা পড়ছে সৎ মার দেখা? সৎ মায়ের নিজের বাচ্চা নাই? হ্যাঁ, এটা যদি হইতো যে ওই মহিলা যখন মানে এই ভিকটিম ফাদারের ঘরে আসছে, আয়সা যখন দেখছে যে না বাচ্চাটা রইছে, সেই বাচ্চার জন্য ভিকটিম ফাদার এই মহিলাকে বিয়ে করছে, তাহলে ওই মহিলার একটা দায়িত্ব হইতো, তাহলে ওই মহিলার একটা কর্তব্য হইতো। কিন্তু যেখানে এই মহিলা দেখা আসে নাই, মহিলা শুই না আসছে, ভবিষ্যতে কবে নিয়ে আসবে সেটার চিন্তা ভাবনা বাদ। তো সেইখানে আর এই মহিলা নিজের বাচ্চা আছে, তো নিজের বাচ্চারে মানুষ না করতে গিয়া আরেকজনের মাইয়ারে মানুষ করতে যাবে, কি মহিলা কি ঠেকা পড়ছে? মহিলা তো ভালো যে মহিলা ওনার স্বামীরা দিছে যে যাও মামলা চলাও গা, 4 বছর ধরে মামলা চলতেছে, চলাও গা, হ্যাঁ বউ পোলা পান্ডে ফালাই রেখে হেনে সেহেনে গিয়া দৌড়াদৌড়ি এটা সেটা করে। তো সেই হিসাবে নিজের যে ঘরের বাচ্চাটা আছে, সেই বাচ্চাটার এই যে রিসেন্ট যে কাহিনীটা হয়েছে, আদালতে যে কাহিনীটা হয়েছে, দস্তাদস্তি বা হেনস্থা যে হয়েছে, এতে করে যদি কোনো একটা কারণে এই লোকটা যদি ধরেন হয়তো খারাপ কোনো কিছু হইতো, ধরেন যে একটা হইতো, বিচার সালিশি হইতো, হইলে পরে গিয়ে লোকটা 1-2 মাস 3 মাসের কারাদণ্ড দিলে পরে কি হইতো, তার যে ছোট বাচ্চাটা আছে সেই বাচ্চাটার কি হইতো, মানে বর্তমানে যে বাচ্চা আছে, ভবিষ্যতের কথা বাদ দিলাম, ওই বাচ্চার কথা বাদই দিলাম, তো এটা কি হইতো? আর এই মহিলার কি এত ঠেকা পড়ছে মানুষ করবে? একটা মানে কইতে হয় যে কুসন্তান কইরা দিতাছে, সেই মহিলা নিজের কাছে আনবে, মানুষ জায়গা দিবে, এটাই তো বেশি। সে না আবার এই সুসন্তান বানাবে কোন সময়? যদি সুসন্তান বানানোর মতো কোনো থাকতো তাহলে সে অবশ্যই বানাইতো। আর মহিলার তো দায়িত্ব পড়ে নাই গা, শুধু একটা মহিলাকে, একটা নিরীহ মহিলাকে আপনারা আইনা আপনারা এহেনে সেহেনে গিয়ে কথা বলেন। আপনাদের কি একটু ন্যূনতম লজ্জাবোধ নাই? আপনারা নিজেরা মানুষকে বলতেছেন যে অমুক সচেতন না, সমুক সচেতন না। আপনি সচেতন? আপনারা যদি সচেতন হইতেন তাহলে কি আজকে এই পরিস্থিতি হইতো? আপনারা জানতেছেন যে ওই বাচ্চাটার আবদিয়ার বা ওই মরিয়ম নামের বাচ্চাটার বাপ কিন্তু আরিফ না বা বাবু না, তারপরেও কি আপনারা তাদের ভিউ দেওয়া বন্ধ করছেন? করেন নাই। উল্টা যদি আপনাদেরকে কেউ ভিউ দেওয়া বন্ধ করতে বলে তাহলেই খারাপ হয়ে যায়। আমি তো আপনাদের কাছে সেই শুরু থেকে খারাপ হয়েছি, জবের থেকে আপনাদেরকে বলছি যে আপনারা বয়কট করেন। আমি তো কারোর মতো সেফ খেলি না, আমি তো কারোর সাথে মানে সেফ জোনে থাকি না যে আমার এমনি করতে হবে, সেমনি করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, আমি তো তা বলি না। আমি সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে যাই। তো সেইখানে আপনারা কিভাবে গিয়া বলেন বা কিভাবে আশা করেন যে একটা সৎ মা বা ওই মহিলা, এই সাবিনা, এই মেয়েটারে যেরকমভাবে মানে বাংলা কথা যদি বলতে যাই, নোংরা কথা যদি বলতে যাই, যে দ্বিতীয় তানুমণ্ডল মানে তানুমণ্ডল যেরকম তার সেকেন্ড বানাইতেছে গিয়া মরিয়ম রে, তো এই তানুমণ্ডল হয়ে যাইতেছে, সেই তানুমণ্ডল হয়ে গেলে, পুরাপুরি তানুমণ্ডল হয়ে গেলে এখন এই দ্বিতীয় মা কি করবে? যে ওরে আইনা ফেরেস্তা বানাবে? এটা কি মহিলার ঠেকা পড়ছে নাকি? তো যাই হোক, আপনারা যে কি মন মানসিকতা নিয়ে চলেন আল্লাহ পাক খুব ভালো করে জানে। আপনারা এইটা বুঝলেন না যে
একটা মহিলা চাইলে তার স্বামীরা ঘুরাইতে পারে। একটা মহিলা যদি চায় যে দেখো এই 4 বছর হয়েছে, তুমি যেহেতু মামলার কোনো কিছু পাইতাছো না, তোমার আর এই মামলা নিয়ে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, আল্লাহর উপরে ছাইড়া দাও, যদি তোমার মেয়ে কোনো দিন তোমার কপালে আল্লাহ লেখা রাখে তাহলে আসবে। কিন্তু আপনারা দেখেন অতীতের কিছু কিছু ভিডিও দেখছি, এই যে বর্তমান যে মহিলা মানে হৃদার মা, সেই মহিলা নিজে মরিয়মের জন্য মার্কেট করে নিয়ে গেছে। তারপরে আপনারা আশা করেন কিভাবে যে এই মহিলা কাছে যদি যায় তাহলে মানুষের মতো মানুষ হবে কিনা। আমি তো মনে করি যে মহিলা মানুষ করার দায়িত্ব যেহেতু না, মহিলা নিজের মেয়ের মানুষের মতো মানুষ করুক। আর এখন ওইটা ওনাদের পারিবারিক ব্যাপার, ওই মরিয়মকে পাবে কি পাবে না সেটা, সেই বিষয়ে আমি যাব না যে পাবে কি পাবে না। কিন্তু আপনারা যেরকমভাবে একটা মহিলার প্রতি, বা মহিলার আপনারা চোখেও দেখেন নাই, মহিলার কোনো সময় ফেসও দেখেন নাই, কিছুই দেখেন না, ওই মহিলাটারে নিয়ে আপনারা এরকম ধরনের রঙ্গ তামাশা এখানে গিয়া হা হা হি হি করা বন্ধ করেন। আপনারা যে একটা বট, আপনারা যে একটা বাঙ্গু, এইটা আমি অবশ্য খুব ভালো করে বুঝছি। আমি এইটা বুঝছি দেখাই সেদিন থেকে আমি আপনাদের কোনো মানে যাই হোক না এই কই। আচ্ছা, এখন আরেকটা ব্যাপারে আসি। আল্লাহ, কত কিছু যে কইতে হয়। অনেকে বলতেছে যে মেয়ে 18 বছরের পরে বাপের কাছে ফেরত আসবে, মেয়ে এখন আসবে না, মানে মেয়ে এখন পাবে না। হ্যাঁ, এতে কইরা গিয়া মানুষের মানে যে মামলার যে বাদী সে হাজারিয়া করলেও পাবে না, এই সেই। আচ্ছা, এখন ওই কথা বাদ, এখন যাই আরেকটা কথায় যে 18 বছর হলে নাকি মরিয়মরে পাওয়া যাবে, বা 18 বছর না হওয়া পর্যন্ত মরিয়মরে পাওয়া যাবে না। তারপরে গিয়া ইয়ার আর মানে উকিল, এই উকিল কেন ইয়া করে, উকিলের মানে উকিল কেন গিয়া ওই যে কিসের জানি ইয়া নিয়ে গেছিলো, কাগজপত্র না কি জানি বলে নিয়ে গেছিলো, সেগুলো আসলে উকিল দেখে নাই, দিতে চায় নাই, একটা কথা। আরও অনেক কথা যেগুলা হচ্ছে, দেখেন প্রথম কথা হচ্ছে গিয়ে যে ওই উকিলটা না খারাপ কোনো কিছু বলে নাই। হ্যাঁ, উনি আজকে কত বছর ধরে জানি ইয়া করতেছে, সিনিয়র উকিল হয়েছে, মানে উনি একজন সিনিয়র উকিল। তো উনি একটু হলেও ভালো মন্দ কোনো কিছু বুঝে। আমি আপনাদেরকে সামান্য একটা কথা বলি, দেখেন আমরা যখন একটা টপিকে কথা বলি, ধরেন আমি আর আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে যে মরিয়মের ব্যাপারে, এখন আমি যদি এই মরিয়মের ব্যাপারে বা এই মরিয়মের আদালত বা কি বললো এই ব্যাপারে কথা বলতে বলতে যদি আমি অন্য কোনো পয়েন্টে যাই, মানে অন্য কোনো নোংরাদেরকে নিয়ে আসি, যেমন ইয়া করছে আপনাদের নানি, সেই নানি গিয়া গতকালকে মাছের মাথা নিয়ে একটা কাহিনী করছে। এখন যদি এখানে আমি একটা অন্য টপিক নিয়ে আসি তাহলে কিন্তু আমার ভিডিওর গুরুত্বটা কিন্তু কমে যাবে আপনাদের কাছে, যে কী রে একটা থামলেন বা একটা কথা বইলা ভিডিও শুরু করছে, মাঝখানে গিয়ে আসে আরেকটা টপিক কেন তুলছে। তাহলে কিন্তু জিনিসটা আমি যেরকমভাবে শুরু থেকে সাজায় গুছায় নিয়ে ভিডিওটা তৈরি করতেছিলাম, শেষের দিকে কিন্তু আমি গিয়ে আমার ভিডিওটা একদম মানে উলটপালট হয়ে যাবে, মানে পানি ঢাইলা দেওয়ার মতো একটা অবস্থা, গোছানো জিনিসে পানি ঢাইলা দেওয়ার মতো একটা অবস্থা। তেমনি এই যে উকিল, মানে বাদীর যে উকিল, সেই উকিল বলছে যে এখন তোমার তো এই মামলাটা হচ্ছে তোমার হেফাজতে নেওয়ার মামলা, তোমার তো এই মামলাটা পরকীয়ার জন্য না। যদি হ্যাঁ এখানে কোনো কথা হইতো বা এখানে কোনো আসতো যে তুমি এইটা বউ পরকীয়া করছে, এইরকম রিলেটেড কোনো কথা উল্লেখ কইরা যদি তুমি এই মামলাটা করতা, তাহলে এই জিনিসটার মধ্যে মানে এই মামলাটার মধ্যে এই কথাটা বা এই জিনিসটার এই বিচারের মধ্যে এই কথাটা ঢুকানো যাইতো, যেহেতু একটা হেফাজতের মামলা তোমার। তো সেই ক্ষেত্রে এখন সব কিছু গোছানো হয়েছে, এখন একটা শুনানির সময় বাদী বিবাদীর পক্ষে বিপক্ষের কথাবার্তার শুনা টুইনা তারপরে একটা শুনানি জজ সাহেব দিবে। তো এমত অবস্থায় যদি এখন আমার সব কিছু রেডি, ধরেন আমি ভাত রান্নলাম, তরকারি রান্নলাম, এগুলোর মধ্যে এখন ভাত তরকারির মধ্যে যদি পানি ঢাইলা দিলাম, তাহলে কি আমার ওই খাবারটা কি খাওয়া গেল না। কিন্তু তেমনিতেই যখন একটা লাইন সোজাভাবে আমি যাইতাছি, এখন আমি কেন একটা মানে অন্য কথা বললে বা অন্য টপিক উঠায় আমি জিনিসটা আবার ঘুরাই ফেলবো। যদি জিনিসটা ঘোরানো যায়, আমি চাইতেছি সোজা যাইতে, যেমনি যাইতেছে আস্তে ধীরে যাইতে থাকুক, যাইতে এক সময় তো ঠিকই সেই জায়গাটার মধ্যে যায় পৌঁছাবে না, ওর গন্তব্যে তো ঠিকই পৌঁছাবে। তেমনিতে এই উকিল এই কাজটাই করতেছে। আমি এত বড় কেউ হয়ে যাই নাই, কিন্তু আমি আমার থেকে যতটুকু বুঝতে পারছি, আমার কি বলবো ওইটারে বলতে পারেন যে ইনভেস্টিগেশনও বলতে পারেন, বা একটু আর কি ঘাটাঘাটি ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করার পর যে জিনিসটা বুঝতে পারছি যে উনি যে জায়গা দিয়ে যাইতেছে সেই জায়গায় যান, যেহেতু 4 বছর সহ্য করা হয়েছে, সেই ক্ষেত্রে আর একটু মনে হয় না যে সহ্য করলে খারাপ হবে কোনো কিছু। আর আল্লাহ বলছে যে কষ্টের পরে স্বস্তি আসে, হ্যাঁ, এটা একটা আয়াতও আছে কোরআন শরীফে। তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করি, স্বস্তি তো মিলবেই। আর
আল্লাহর পরিকল্পনা এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, যেটা হচ্ছে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না যে আপনার জন্য আল্লাহর সামনে কী লেখা রাখছে। আল্লাহ সব থেকে ধৈর্যকারীকে বা যে ধৈর্যশীল সে ব্যক্তির আল্লাহ পছন্দ করে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন ওনার উকিল যেটা কাজ করতেছে সেটা একদম ঠিক করতেছে। আর দেখেন, উনি একজন সিনিয়র উকিল। একটা সিনিয়র উকিল কিন্তু চাইলেই কিন্তু নাচানাচি, লাফালাফি, এটা সেটা করতে পারবে না, যেটা সাবিনার উকিল করছে। সাবিনার উকিল হচ্ছে গিয়ে এমন উকিল, সে একজন সিনিয়র উকিলের আন্ডারে রয়েছে, এটা বুঝতে হবে। একজন সিনিয়র উকিলের আন্ডারে রয়েছে, সে কাজ শিখতেছে। কাজ শিখাতে, যেমন আমরা টেলারি কাজ যদি শিখি বা টেলারি কাজ যদি করি, টেলার্সে থাকে কি আগে প্রথম মাস্টার থাকে, তারপরে কাটিং শুটিং এটা সেটা করে শিখায়। তেমনিতেই এই যে সাবিনাদের যেই উকিল, সেই উকিল হচ্ছে একজন সিনিয়র উকিলের আন্ডারে রয়েছে, সে আস্তে 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 এই কাজকর্ম কেমনে হয়, কেমনে করে, এইটা শিখতেছে। হ্যাঁ, নট কিন্তু সে সিনিয়র উকিল, সে গিয়ে এই যে এই মামলাটার মধ্যে হয়তো ওই সিনিয়র জুনিয়র মিলে, ওই সিনিয়র বলতেছে যে তুমি কাজটা হ্যান্ডেল করো, আমি তো আসি, তুমি হ্যান্ডেল করো, আমি আসি, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন একজন সিনিয়র উকিল চাইলে সব কিছু করতে পারে না, একজন সিনিয়র উকিল চাইলে লাফালাফি করতে পারে না। হ্যাঁ, আবার অনেকে বলে যে টাকার জন্য গিয়া ধরতে পারে না। আচ্ছা, যদি টাকার জন্যই যদি এরকম হইতো, তাহলে আজকে ইমরান শরীফ কেন ওই যে জাপানিজ যেই মেয়ে দুইটা, তো ইমরান শরীফ কেন আজকে ওই কোর্টের রায়ের জন্য বসে থাকে? কেন বসে থাকি? তো তার কি টাকা নাই? সে কি ভালো ধরতে পারে না, উকিল ধরতে পারে না? পারে তো। তাহলে সেই ক্ষেত্রে আজকে ইমরান শরীফের মতো মানুষ, উনি যেমন শিক্ষিত, তেমন ওনার টাকা পয়সা আছে, উনি সেরকম ধরনের মানুষ, তো উনি আরও ভাইরাল মানুষ, তাহলে তো তার তো আরও আগে তাদের মেয়েদের পাওয়ার কথা, তাই না? তো এখানে সিনিয়র উকিল বা ভালো উকিল বলতে আপনারা কারে বুঝান, কাদেরকে বুঝান? এখন হাইকোর্টের উকিল বুঝান? এখন এই মামলা তো আর হাইকোর্টের না যে এই মামলা হাইকোর্টে উঠবে, এটা একটা পারিবারিক আদালত। তো সেইখান থেকে সব কিছু কইরা যখন দেখবে যে না আসলে হচ্ছে না, তারপরে গিয়া ওই যে হাইকোর্টে রিট করতে পারে। হ্যাঁ, তারপরে ওইটা একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়েই যাইতে হবে। এখন আমি চাইলাম যে আমার আমার এই স্কুল ভালো লাগতেছে না, এই স্কুলের ম্যাডাম টিচার ভালো না, আমি সামনের বছর আরেক স্কুলে যাব। এখন আইন তো আর সেরকম না। আর মামলা একটা যেটা 4 বছর ধরে একটা লোক হ্যান্ডেল করতেছে, সেখানে নতুন কেউ আইসা কিন্তু সেই কাজটা করতে পারবে না। এটা একটা ধরেন আপনার সাজানো গুছানো একটা সংসার বা সাজানো গুছানো একটা জামা, ধরেন আপনি একটা ড্রেস বানাইছেন, এখন আমি কোনো কারণে ওই ড্রেসটা আপনি বানাইতে পারতেছেন না, এখন আপনি আমার কাছে আয়না দিলেন যে আপু আমার এই ড্রেসটা একটু এরকম করে মেক করে দিবেন। এখন আপনি কি প্যাটার্নে কাটছেন বা আপনার কি ধরনের আপনি দিচ্ছেন, ডিজাইন করতে চাইছেন, সেটা কিন্তু আপনি জানেন, আমি জানি না। আপনি বললেন সেলাই করে দিতে, হ্যাঁ না আমি লয়ে বয়ে রয়েছি বা আমি ঘোরাঘুরি করতেছি যে কী রে এই কেমনে করবো, এইটা করবো সেটা করবো, আমি তো বুঝতেছি না। কারণ ড্রেসটা তো আর আমি শুরু থেকে কাটি নাই। আমি যদি শুরু থেকে ড্রেসটা কাইটা মেকিং করে দিতাম, সেলাই করে দিতাম, তাহলে আমি ওইটা বুঝতাম। তেমনিতে একটা লোক সব কিছু সাজায় গুছায় আনছে, চাইলেই একটা উকিল পাল্টানো যায় না। হ্যাঁ, আর একটা সিনিয়র উকিল হায়ার করতে গেলে বহুত টাকা পয়সার ব্যাপার আছে। আর এখন এই অর্ধেক মামলার মধ্যে নাইমা কেউ চাবে না যে এই জিনিসটা আওলায় যাক বা এই জিনিসটা হাতছাড়া হয়ে যাক, যেহেতু এটা ওনাদের যেহেতু ওই সিনিয়র উকিলটা ওনাদের পরিচিত, তো সেই ক্ষেত্রে ওই লোক এমনিতেও চাবে না। যাই হোক, অন্তত পক্ষে এটা বুঝতে পারছেন। আর এইখানে সেখানে গিয়ে কানাকানি ঘনাঘনি না কইরা যে ওনাদের টাকা পয়সা আছে, ওনাদের এই আছে সেই আছে, তাহলে ওনারা কেন এইটা করে না সেটা করে না, বা টাকা পয়সা থাকলেই না সব কিছু পাওয়া যায় না। যদি এটাই হইতো তাহলে এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত এত 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 মানুষ ওই জেলখানায় বন্দি থাকতো না, টাকা পয়সার জোরে বাইরে যেত। হ্যাঁ, এটা একটা আইন, আইনের প্রতি সবারই শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। আইন নিজের গতিতে চলে। আইন হচ্ছে গিয়ে ওই কোনো হাতের মোয়ানা বা কোনো লাড্ডু না, যে ওই যে কী জানি বলে, ওই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলে যে হাদিস কি ইসলাম কি হাওয়াই ইসলাম কি চাপাই নবাবগঞ্জের দিল্লি কা লাড্ডু, যে যখনই চাবা মানে কেমনি জানি কি বলে। তো সেমনিতে আইন নিজের গতিতেই চলবে। এখন আপনারা চিন্তা করতেছেন বাহিরে থেকে যে আরে আমরা থাকলে এইটা বলতাম, আমরা থাকলে ওইটা করতাম, আমরা থাকলে হ্যান বলতাম তেন বললাম না। আপনারা থাকলে কিছুই বলতে পারতেন না, আপনারা থাকলে 2 কদম আগে যেতে পারতেন না। এখন আসি ওই কথায় যে আমার একটা প্রশ্ন করছিল যে
ওই করছে উনি, মানে যে মামলার বাদী মরিয়মের জন্য যে মামলা করছে ভিকটিম ফাদার, সে মামলা এতদিন পর্যন্ত কেন করে রাখছে? মামলা তো এতদিন পর্যন্ত থাকে না। হ্যাঁ, মামলা তো থাকে না, ঠিক আছে, সময় মতো যদি হাজিরা, সময় মতো যদি আদালতে হয়তো উপস্থিত হইতো, তাহলে তো মামলা এতদিন পর্যন্ত থাকতো না। এরকম অনেক অনেক মামলা আছে যেখানে কিনা দেখা গেছে যে মার বিয়েও হয় নাই, কিন্তু বাপে মামলা করছে যে সন্তানরে তার কাছে নিবে, সন্তানকে বাপে তার হেফাজতে নিতে যাচ্ছে, মার বিয়েটাও হয় নাই। এখানে তো সাবিনার বিয়ে হয়েছে, আর সেখানে দেখা গেছে যে মায়ের বিয়ে হয় নাই, মা বাবার বাড়িতে থাকতেছে, সন্তানকে বাবা মা দেখতেছে, মহিলা জব করতেছে। তো সেইখান থেকে সন্তানকে হেফাজতে নেওয়ার জন্য বাপে মামলা করছে, সেই মামলাটাও আজকে 7 বছর ধরে চলতেছে। হ্যাঁ, তো আপনারা যারা আমারে বলেন যে আমি কি কিছু হয়ে গেছি কি না, আমি কি কিছু জানি কি না, আমি না জানি না কোনো তথ্য দেই, এই দিই সেই দিই, আপনারা আমার সম্পর্কে 99%ও জানেন না। আর আরেকটা কথা বলি, আমি যদি এই জিনিসটা নিয়ে আমার যদি একটা কথার এদিক সেদিক হইতো, তাহলে আমি মনে করি যে যার মামলা চলতেছে সেই মানুষটা একবার হইলেও বলে দিত যে আপু আপনি আরে আমার এই ব্যাপারে কোনো কথা বললেন না, কারণ আপনার জন্য বিভ্রান্তি সৃষ্টি হইতেছে। কারণ সে বলে নাই, যেহেতু বলে নাই, আরও কয়েকজন মানুষ আমার বলতেছে যে আপু আপনি ঠিক লাইনে আছেন, ঠিকভাবেই যাচ্ছেন, ঠিক লাইন মতোই কথা বলতেছেন। সো সেই ক্ষেত্রে আপনারা যারা আমার দিকে আঙ্গুল তুলতেছেন, তারা হচ্ছেন গিয়ে ওই সমস্ত সো কল্ড মানে রোস্টারদের চামচা, যারা কিনা নিজেরাও ওই কাজটা করতেছে না আর অন্যদেরকেও করতে দিতেছে না। আমি তো বললাম ওই যে সুমন রহমানের যে আইডি, সেই আইডি কিন্তু আমার চিনা হয়ে গেছে যায়, সেই আইডিটা কে। আর নানাবিধভাবে আমাকে যে আপনারা হেনস্থা করতে চাইতেছেন বা আমাকে যে হ্যারাসমেন্ট করতে চাচ্ছেন, যাতে আমি কোনো কথা না বলি, আমার এরকম কমেন্টও করছেন, আরিফের ফেক আইডি থেকে শুরু করে তারপরে গিয়ে যাবতীয় যে জিনিসগুলো আপনারা করতেছেন, সেই জিনিসগুলা এটা হবে না, এটা কখনোই হবে না। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে যে যেরকমভাবে পারে করে। আপনারা যেমন তিশাদের বেচা খাইতেছেন, ঠিক আছে, আপনাদের ভিউর দরকার হয়, আপনারা করে খাচ্ছেন। দেখেন তো আমি কয়টা ভিডিও দিই, আমি কিন্তু দিই না। আর আমার ক্ষেত্রে যদি এমনই হইতো বা ওইটাই হইতো যে আমি 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 কেন এইটা নিয়ে কথা বলতেছি, দেখেন আমি যদি পারতাম না, আমার কাছে যদি সেরকম কোনো থাকতো, হ্যাডম থাকতো, তাহলে এই মামলাটা না আমি নিজেই হাতে নিতাম, নিজে হাতে নিয়ে কোথায় কি করতে হয়। আর একটা বিষয় বলি, উকিলদের মধ্যে 2 শ্রেণীর উকিলের মধ্যে এক শ্রেণীর উকিল আগে ওকালতি পাশ করে বা বলতে পারেন সিনিয়র উকিল হয়, সেটা হচ্ছে গিয়ে মহিলারা কেন হয় সেটা আমি নাই বলি, কেন হয়। পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা কাজ করতে 10 দিন সময় লাগবে, কিন্তু একটা মহিলা উকিলের কাছে আপনি যদি যান তাহলে তার ক্ষেত্রে 5 দিন সময় লাগবে। এটা কেন লাগবে এটা আমি নাই বলি, এটা হয় এক একজনের কথার মারপ্যাচ এক এক রকম থাকে, এক একজনের নিজের প্রেজেন্টেশন এক এক রকম থাকে, হয়ে যায়। তারপরেও আরও অনেক কিচ্ছা কাহিনী আছে, সেটা আমি নাই বলি। কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে একটা মামলা আগাইতে 10 দিন সময় লাগবে, কিন্তু একটা মহিলার ক্ষেত্রে একটা মামলা আগাইতে 10 দিনের কম লাগতে পারে। এটা একটা নিয়ম, কারণ মহিলারা সব জায়গা দিয়ে ফাঁকুর ফুকুর দিয়ে যেমনি খুশি সেমনি বের হয়ে যেতে পারে, লুসায়া টুসায়া গাইল্লা যেমনি হোক যায়। তো এই হয়েছে কথা। যদি আমার হাতে যদি সেরকম কোনো কিছু থাকতো, আমি যদি করতাম, ঠিক আছে, একজন অসহায় বাপ, সেই বাপের হেল্প করার জন্য হইলো আমি নিজের থেকে যোগাযোগ কইরা আমি নিজে দেখতাম, বুঝতাম কি হয়েছে। যেহেতু আমি না, বা আমি এই লাইনে নাই, বা আমি মানে এখন যাইতে পারবো না, আমার এখন সময় না এখন কোনো কিছু বলার, সো সেই ক্ষেত্রে আমি চাইলেও পারবো না। হ্যাঁ, ওই ফাও কথা বইলা লাভ নাই। তো আশা করি উত্তরটা পাইছেন। আচ্ছা, এখন আপনাদেরকে বলবো, আপনারা যে বলছেন যে 18 বছর হলে মেয়ের কাছে চলে আসবে, বাপের কাছে চলে আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু কথা বলি। দেখেন, আইন অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, তারপরেও কিন্তু সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। বিচ্ছেদের পর সন্তান যার কাছেই থাকুক না কেন, মা বা বাবার সামনে সমান অধিকার আছে বা সমান অধিকার রয়েছে যে সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ করার। এমন যদি হয় তালাকের পর কোনো পক্ষ সন্তানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাহলে একমাত্র উপায় হচ্ছে পারিবারিক আদালতের আশ্রয় নেওয়া। পারিবারিক আদালত তখন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সন্তান কার কাছে থাকবে। আদালতের ক্ষমতা রয়েছে সন্তানের কল্যাণের দিকটি বিবেচনা করার। আদালত সন্তানের সুস্থ স্বাভাবিক বিকাশের দিকটি বিবেচনা করে বাবা বা মা যে কারো কাছে রাখার আদেশ দিতে পারেন। অনেক সময় সন্তানের যদি ভালো মন্দ বোঝার সক্ষমতা থাকে, তাহলে সন্তানের মতামতকেও আদালত গুরুত্ব দিয়ে থাকেন। পারিবারিক আদালতে নিজেদের মধ্যে বিবেচনার মাধ্যমে সন্তানকে কাছে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
তো এখন ভিকটিম ফাদারের ক্ষেত্রে যেটা হইতেছে যে তার মেয়ের সাথে আগে দেখা করতে পারতো না, কিন্তু কথাও বলতে পারতো না। এখন যেহেতু পরিস্থিতি একটু মানে ইয়াতে আসতেছে, কন্ট্রোলের দিকে আসতেছে, এখন সাবিনার উকিল বলতেছে যে আমরা তো দেখা করতে, আমাদের সন্তানের সাথে দেখা করুক বা সন্তানের সাথে কথা বলুক, আমরা তো বাধা দিই, মানে দেয় নাই আবার দিছেও, আপনারা তো জানেনই সব কিছু। তো এখন যদি আদালতের কোনো রায়ের উপর ভিত্তি করে একদিনের জন্য হইলেও বা এক সপ্তাহের জন্য হইলেও বা মানে যাই হোক বাবা মেয়ে দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ থাকে বা সুযোগ হয়, তাহলে এটা খারাপ কি? খারাপ তো না। একবার নাই মামার থেকে কানা মামা ভালো না? তো এরপরে যখন মেয়েটার আস্তে 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 জ্ঞান হবে, তখন দেখেন আমরা সন্তানদের স্কুলে কেন দেয়, তারপরে আবার বই কেন বেশি পড়তে বলে? জ্ঞান অর্জন। তো সেইখানে এই মেয়েটারে তো বই তো পড়া দূরের কথা, বইয়ের ধারের কাছেও তো যাইতে দেয় না। তাহলে সেই মেয়েটার জ্ঞান হবে কিভাবে? মেয়েটা জানে কিভাবে ভিডিও করতে হয়। আমি একটা বড় মানুষ হয়ে আমি একটা কথা বলি, আমি কিন্তু নিজেও কিভাবে ব্লগ করতে হয় সেটা জানি না। হ্যাঁ, আমার ক্যামেরা ধরতে গেলেও না কেমন হাত পা কাঁপে। কিন্তু আপনারা যদি মরিয়মের ব্যাপারটা দেখেন, ওরে দেখবেন ও টিকটক থেকে শুরু কইরা ব্লগ মানে খুব ইজিভাবে করে, যে এত ইজিভাবে করে যেটা একটা বড় মানুষের ক্ষেত্রেও সেটা করা সম্ভব না। তাহলে বুঝতে হবে, যদি এই মেয়ে এত বছরে বাপের দেখা সাক্ষাৎ না পায়, একটা মানুষ কিন্তু হঠাৎ করে পরিবর্তন হইতে পারবে না। আর বিশেষ করে একটা বাচ্চা, ওই বাচ্চাটা একটা পরিবেশে থাইকা বড় হয়েছে, সো ওই পরিবেশটা ওর ভুলতেও কিন্তু আরও সময় লাগবে। বাবার পাবে, মানে কি বলে সেটারে, বাবার সাথে যদি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, আস্তে 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 চিন্তা করবে, মেয়ে ভাববে যে না, আমার তো এখানে থেকে আমার ওইখানেই ভালো, আমার বাবাই তো ভালো, আমার এখানে থাকবো না, এখানে থাকলে কাজ করতে হয়, এখানে থাকলে মায়ের ঝাড়ি শুনতে হয়, এখানে থাকলে হ্যান ত্যান কথা বকাবাজি করে মা রেটারে। তো সেই ক্ষেত্রে মেয়ে চিন্তা করবে যে আমি আমার বাবার কাছে চলে যাই, তখন আর ব্যাপারটা আলাদা। হ্যাঁ, তো আপনারা যারা লাফালাফি করতেছেন, কেন লাফালাফি করেন আমি আসলে বুঝাই কুল পাই না। এরপরে আসেন আরেকটা কথা বলি, যে পারিবারিক আদালত অধ্যাদেশের 16 ক ধারার আদালতের কাছে সন্তানের সঙ্গে দেখা করা সাক্ষাৎ করার জন্য আবেদন করা যায়, তবে এ ধারায় সরাসরি আবেদন করা যাবে না। প্রথমে পারিবারিক আদালতে সন্তানের হেফাজত কিংবা অভিভাবক হওয়া নিয়ে একটি মোকদ্দমা করে নিতে হবে। মূল মোকদ্দমার সঙ্গে আবেদন করতে হবে। আবেদন বাদী বা বিবাদী যে কেউ করতে পারেন। সাধারণত এ ধরনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে অপর পক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে সংক্ষিপ্ত সময়ে দুপক্ষের বক্তব্য শুনে সন্তানের দেখাশোনা করার অনুমতি দিতে পারেন। তবে আদালত এক্ষেত্রে সন্তানের মঙ্গলের বিষয়টি সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকেন। আদালত তখন প্রয়োজন মনে করলে সন্তানের সঙ্গে দেখা করার বিষয়ে কোনো পক্ষকে সময় বেঁধে দিতে পারেন। কোনো কারণে আদালতের আদেশের সংক্ষুব্ধ হলে জেলা জজ আদালতে এবং জেলা জজের আদেশে সংক্ষুব্ধ হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। অনেক সময় সন্তানকে খোঁজ করতে হাইকোর্টে সরকারি রিট দায়েরেরও সুযোগ আছে। তাহলে এখন আপনারা বলেন, এখান থেকে আপনারা কি বুঝছেন? যে এখানে আদালতের মানে আছে যে সন্তানের ভালো মন্দ দেখার বিবেচনা কইরা তারপরে কিন্তু আদালত একটা পক্ষরে কিন্তু রায় দিবে। হ্যাঁ, তো যেখানে আপনারা দেখেন যে এই মরিয়মের জন্য বা মরিয়মের মামলার বা এই ভিকটিম ফাদারকে আদালত যখন বলছে যে সন্তানের অভিভাবক তো বাবাই, তো সেই ক্ষেত্রে কি একটা প্লাস পয়েন্ট থাকে না? তো আমি এত গুরুত্ব সহকারে কোনো কিছু বলতে চাইতেছি না বা বলবো না, এখানে অনেক দিক নির্দেশনা আছে। তো আপনারা যারা বেশি করেন, আপনাদের জন্য আমার কিছু কথা আছে। আপনারা যারা বলতেছেন যে মেয়েকে ওর মায়ের কাছেই রাখাই ভালো, এই ধরনের কথাগুলো হচ্ছে যে মরিয়ম যদি আদালতের রায়ে সাবিনার দায়িত্বে চলে যায়, তবুও কিন্তু ভিকটিম ফাদার সারিকার সাথে বাবা হিসাবে দেখা করতে পারবেন। তো এই ভিকটিম ফাদার ওনার মেয়েকে ভালো মন্দ শিক্ষা যদি দিতে চান, তাও কিন্তু সে দিতে পারবেন, যেটা সাবিনা শিখাইতেছে না। আদালত যদি মরিয়মকে তার বাবার সাথে মাসে একবারও দেখা করতে দেন, তাহলেও সেটা সম্ভব। সাবিনা মরিয়মকে এখন যেমনভাবে আটকে রাখছে, ভিকটিম ফাদার এখন যেমন ওনার মেয়ের সাথে দেখা করতে পারতেছে না, তেমনটা কিন্তু আর হবে না। এই মামলায় সাবিনা জিতে গেলেও সে বাবার কাছ থেকে কিন্তু মেয়েকে আর আলাদা করতে পারবে না। যদি সাবিনা এখন যেমন
যেমন করছে, যেমনটা মামলা রায় হওয়ার পরেও করে, তবে সাবিনাকে জেলের মরিচ ডাল খাইতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো মা তার সন্তানকে তার বাবার সঙ্গে মানে সঙ্গ বিচ্ছিন্ন করতে পারবে না বা করতেও পারে না, এটা একটা দণ্ডনীয় অপরাধ। সাবিনা এখন মরিয়মকে নিয়ে যা ইচ্ছা তাই করছে, কারণ মরিয়মের বাবার কাছে আইনি কোনো কাগজপত্র নাই। মামলা শেষে ভিকটিম ফাদার ওই কাগজপত্র হাতে পাবেন এবং সাবিনাও তখন সেই মতে চলতে বাধ্য। দেশের আইন আছে, যদি কেউ সেই আইন না মানে তবে তার বিরুদ্ধে মামলা করে এইভাবে তাকে ঘাড় ধরে আইন মানানো হয়। সন্তানকে যেমন মায়ের থেকে বিচ্ছিন্ন করা যাবে না, ঠিক তেমনিতেও বাবার কাছ থেকেও বিচ্ছিন্ন করা যাবে না, এটা বেআইনি। এই মামলায় ভিকটিম ফাদার যদি হাইরাও যায় তারপরেও কিন্তু সে জিতে যাবে। কেন জিতে যাবে? কারণ ওই যে বললাম, যদি ওই যে বাপের সাথে দেখা করতে পারবে এর জন্য। হ্যাঁ, তো আর সাবিনা যদি জিতাও যায় তাও কিন্তু হাইরা যাবে। তো আপনারা যে যারা যারা কথাগুলা বলেন তারা একটু চিন্তা ভাবনা কইরা তারপরে কথাগুলা বলবেন। হ্যাঁ, এখন আপনার হাতে বাটন আছে বা আপনার হাতে আপনি স্ক্রিনে টাইপিং করে এখানে সেখানে লিখতে পারতেছেন দেখে যে আপনি সব কিছু লিখে ফেলবেন, তেমনটা না। কিন্তু আপনাদের একটু বিবেচনা করতে হবে, সব বিষয়গুলো নিয়ে একটু বিবেচনা করবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আসলে আমাদের হাতে সুযোগ থাকলেই বা আমরা সব কিছু লিখতে পারলেই যে আমরা লিখলাম তেমনটা কিন্তু না, একটু বিবেচনা করে মাথা খাটায় তারপরে লিখতে হবে। যাই হোক, আমার থেকে ভালো ভালো শিক্ষিত মানুষেরা ইউটিউবে ভরা আছে, যাদের পরিবারের মানুষ উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মনে করেন ডোনাল্ড ট্রাম্প, তারপরে গিয়ে যে কানাডার যে প্রধানমন্ত্রী বলেন উনি কি জাস্টিন ট্রুডো থেকে শুরু করে জো বাইডেন, ট্রাম্প, তারপরে আরও যারা যারা আছে এদের সাথে বলে তাদের উঠা বসা আছে। সো আমার মতো একজন নগণ্য মানুষের কথা আপনাদের গায়ে লাগবে কিনা তাও আমি জানি না, বাট আপনাদের আমার কথা গায়ে লাগুক না লাগুক, হ্যাঁ, আদালতের গতিতেই চলবে। আপনারা ফাও হাউকাও করবেন, হাউকাও করে সময় নষ্ট করবেন, আর গিয়ে নিজেরা যে কতটা বাঙ্গু, কতটা অশিক্ষিত, কতটা মূর্খ, শিক্ষিত হয়েও যে আপনারা মূর্খ সেটার একটা প্রমাণ দিয়ে যাবেন। যাই হোক, আমার এত এক্সপ্লেন করার দরকার নাই আপনাদের কাছে, আমি এটুকু জানাইলাম। যারা যারা মনে করেন আমার প্রতি ভরসা আছে, আমাকে গিয়া বলতেছেন যে আপনি এই বিষয়টা এড়াই যেতে পারেন না আপু, আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন। সো আমার এখন তাদের হয়ে কথা বলতেই হবে, বলার মতো কোনো কিছু নাই, কারণ সবাই আমার ভালোবাসার মানুষ। যারা কিনা আমার রাতের 2টা-3টার দিকেও মেসেজ দিয়া কয় আপু তুমি কিন্তু এই ব্যাপারটা এড়াই যাইও না, একটা কিন্তু ভিডিও দিও। আসলে আমি সময় স্বল্পতার জন্য পারি না, মানে আমার নিজের একটা লাইফ আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।